गुड मर्निंग एवरीवन केमन आছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। आज किन्तु सकाल सकाल उठे रेडी हो गेছি কারণ আজকে আমাদের সবার মিলে একটু বেরোনোর আছে। আমরা এখানে যারা আছি সবাই মিলে আজকে যাব সম্বলপুর। সকালে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, তাই স্নান টান করে যখন বাইরে গেলাম তখন দেখলাম বাহ ওয়েদার তো ভারী সুন্দর। এরপর সবাই মিলে যখন রেডি হয়ে বাড়ি থেকে বের হই তখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 9টা থেকে 9:30। আর ওয়েদার ভালো থাকার কারণেই না কষ্টটা আজকে বোঝা যায়নি। না তো এখানে গরমে যে পরিমাণে কষ্ট হয় তাতে ঘুরতে যাওয়া তো দূরেই থাক, ঘর থেকে বাইরে বেরোতেও প্রচণ্ড কষ্ট হয়। সম্বলপুরের ডিস্টেন্স কিন্তু দেবগড় থেকে বেশ ভালোই। যদি আপনি বাসে করে যান তাহলে প্রায় ওই 2 ঘন্টা মতো সময় লাগে, আর যদি প্রাইভেট কার হয় তাহলে প্রায় 1.5 ঘন্টা মতো। আর আজকে যেহেতু ঘুরতে যাওয়ার ছিল ওই জন্যই কারো আর ডিস্টেন্সটা অতটা মাথায় পড়েনি। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে এই মন্দিরটা আমি বহুবার দেখেছি, কিন্তু কখনো নেমে তো যাওয়া হয়নি। আর আজকে যাওয়ার পথে যখন পড়লো তখন মোদি বললো যে আমি যখন পুকুকে খাওয়াবো তাহলে তোরা সবাই মিলে মন্দিরটা ঘুরে আয়। এই মন্দিরটাকে এখানে সবাই বলে বড় মার মন্দির। আমি অনেকবার দেখলেও কখনো দেবী মূর্তির সামনাসামনি হইনি, কারণ তো গাড়ি থেকে না মূর্তিটা দেখা যায় না। তাই যখন গাড়িতে দাঁড় করা হলো আর মোদি পুকুকে খাওয়াচ্ছিল আমরা মোটামুটি টুকটুক করে চলে গেলাম মন্দিরটা দেখার জন্য। মন্দিরটা রাস্তার ধারেই, তবে এখানে যারা চেনা পরিচিত ওনাদের মুখে শুনেছি এখানে কিন্তু বড় মার নাম খুব প্রচলিত, আর এখানে অনেকেই কিন্তু পুজো দিতেও আসেন। কিছু বিশেষ কারণের জন্যই আমরা এখন মন্দিরে পুজো দিতে পারবো না, ওই জন্যে আমাদের মন্দিরের ভেতরেও যাওয়া যাবে না, তাই বাইরে থেকেই মন্দিরটা দেখছিলাম। এই মন্দিরটা একেবারেই রাস্তার ধারেই, ভেতরে যাওয়ারও দরকার নেই। কেউ যদি মেন রাস্তা দিয়ে পাস করে তাহলে মন্দিরটাকে দেখতে পাবে। মন্দিরটা কিন্তু ভারী সুন্দর, আর পাহাড়ের কোলে একেবারে রাস্তার ধারেই মন্দিরটা। আমাদের যেহেতু মন্দিরে ঢোকা যাবে না ওই জন্যই বড়মার মন্দিরে প্রথমে পুচকি আর মেশো দুজনেই ঢুকেছিল। ওই জন্যই পুচকিকে দিলাম ফোনটা যে তুই অন্তত একটু ভিডিও করে আন, কারণ আমার তো ভেতরে ঢোকা যাবে না। মন্দিরটা কিন্তু ভারী সুন্দর, আর দেবী মূর্তির মুখটা দেখেই মনে হচ্ছিল মা যেন খুব জাগ্রত। এখানে লোকমুখেও শুনেছি যে এই মন্দিরে কিন্তু অনেকে নিজের মনস্কামনা পূর্ণের জন্য আসেন। বড় মায়ের মন্দির থেকে সম্বলপুরের যেতে মোটামুটি সময় লাগে আরও প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। এর মধ্যেই মাঝ রাস্তায় পড়ে একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এখানে নাকি আবার হাতির যাতায়াতও রয়েছে, রাস্তায় কিন্তু আপনি সাইনবোর্ডও দেখতে পাবেন। এবার কি আর টুকটুক করে গাড়িটা এগিয়ে চললো। ঘড়ির কাঁটা কিন্তু 11টা পেরোতে যায়, আর আমরা এখনও সম্বলপুর ঢুকিনি। এরপরে যখন সম্বলপুর সিটিটায় ঢুকলাম তখন বুঝতে পারলাম যে না, এই টাউনটার এত কেন নাম হয়। সত্যি শহরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো, প্রত্যেকটা অলিগলি এত সুন্দর করে ডিজাইন করা রাস্তাগুলো দেখেও বেশ ভালো লাগলো। পুরো উড়িষ্যা রাজ্যটার প্রাণ সাধারণত বলা হয় মহানদীকে, কারণ মহানদীর উপরে উড়িষ্যার ইকোনমি অনেকটাই ডিপেন্ড করে। আর আমরা এই যে সাইডে যে নদীটাকে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মহানদী। বর্ষার কারণে একেবারে হিষ্টপুষ্ট হয়ে উঠেছে, আর জল অনেকটাই উপরের দিকে উঠেছে, ওই জন্য গাছগুলো সাইডের প্রায় ডুবে আছে, মাথা ভর্তি জল। আজকে আমরা মেনলি এসেছিলাম সম্বলপুরের সবথেকে প্রসিদ্ধ যে মন্দির মা সম্বলেশ্বরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। এবার আমরা তো পুজো দিতে পারবো না, কিন্তু যেহেতু মাসি মেশো আর পুচকি ছিল তাই সবাই মিলে ভাবলাম যে ঠিক আছে মাসি মেশোরা তো পুজো দিতে পারবে, ওরা পুজো দিন আর আমরা অন্তত বাইরের মন্দিরটা ঘুরে দেখতে পারবো। দাদার বৌমনি এর আগে এলেও আমার এর আগে কিন্তু আসা হয়নি, এই প্রথমবার আসা। আর সত্যি মন্দিরটার এতটা বড় স্পিয়ার আমি এর আগে মনে হয় কখনো দেখিনি, এত বড় স্পিয়ারের মন্দির। এখনও যদিও কাজ চলছে তবে মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর। উইকিপিডিয়া থেকে সার্চ করে কিছুটা জানার জন্য যেটা বুঝতে পারলাম যে এই মা সম্বলেশ্বরীর নাম কিন্তু সাধারণত পশ্চিম উড়িষ্যায় বেশ প্রসিদ্ধ, আর ঝাড়খণ্ডের সাইডটাতেও কিছুটা মানা টানা আছে। ম্যাক্সিমাম বলে যে উড়িষ্যায় আমরা জানি সবাই যে জগন্নাথ দেবের সবথেকে বেশি পুজো হয়, কিন্তু তারপরেই বলা হয় যে নাকি মা সম্বলেশ্বরীর পুজো এবং মা সম্বলেশ্বরীর প্রসিদ্ধি সবথেকে বেশি। আমরা তো কারে করেই গিয়েছিলাম, কিন্তু একেবারে বাইরের ক্যাম্পাসটা থেকে মন্দিরের মেন গেটটা অবধি যেখানে নেমে আমরা ভেতরে ঢুকলাম ওইখান অবধি যেতে যেতে আমি দেখেছিলাম টোটাল 1 মিনিট 40 সেকেন্ডের কাছাকাছি সময় লেগেছিল। সত্যি স্পিয়ারটা অনেকটাই বড়।
আমার জানা অনুযায়ী সম্বলপুরে কিন্তু দুটো জিনিস সবথেকে বেশি প্রসিদ্ধ। প্রথমে হচ্ছে সম্বলপুরি শাড়ি, যেটা সাধারণত মধ্যবিত্তের হাতের ছোঁয়ার বাইরে। কারণ বৌমনির থেকে জানলাম যে অরিজিনাল যদি কেউ একটা সম্বলপুরি কেনে, তার দাম সাধারণত ওই 18 থেকে 20,000-এর মতো হয়। আর দ্বিতীয়টা হচ্ছে মা সম্বলেশ্বরীর মন্দির। বলা হয় মা সম্বলেশ্বরী নাকি সম্বলপুরের অধিষ্ঠাত্রী কর্ত্রী, মানে তিনি পুরোপুরি সবার রক্ষাকর্ত্রী, তিনিই রক্ষা করেন। প্রায় 2 ঘন্টা গাড়িতে চাপার পরে ফাইনালি আমরা সমলেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছেছিলাম। এরপরে আর কি গাড়ি থেকে নেমে সবাই টুকটুক করে চললাম মন্দিরের দিকে। কিন্তু মন্দিরের সাইডে না বেশ অনেক দোকান রয়েছে, এমনি জামা কাপড়ের দোকানও রয়েছে, তার সাথে প্রসাদের দোকানও রয়েছে। আমরা তো পুজো দেওয়ার নেই, মেশোরাই পুজো দেবে, তাই মেশোরাই আজকে ডালাটা কিনেছিল। যে কোনো মন্দিরে গেলে সাধারণত এটা একটা চিন্তা থাকে যে জুতো কোথায় রাখবো। সাধারণত এমনি যেটা হয় যে যেখান থেকে আমরা সাধারণত প্রসাদ কিনি ওখানেই বা ওই দোকানগুলোতেই জুতো রাখার ব্যবস্থা করা যায়, বা কিছু টাকা দিলে ওনারা জুতো রাখেন। কিন্তু এই মন্দিরের একটা জিনিস বেশ ভালো লাগলো, সেটা হলো মন্দিরের প্রথমে ঢোকার সময় একটা বেশ জায়গা আছে, ওইখানে আপনি জুতোগুলো একসাথে রেখে দিতে পারেন। ধরুন ফ্যামিলি সবাই গেছেন, তাহলে ওনারা আপনাকে একটা ব্যাগ টাইপের জিনিস প্রোভাইড করেন, ওখানে আপনারা সবাই জুতো রাখলেন আর একটা টিকিট দেন, যেটা নিয়ে আপনারা ভেতরে গিয়ে বেশ সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারেন, কোনো সমস্যাই নেই। বেশ ভালো সিস্টেমটা একদিক থেকে, কারণ বাইরে জুতো রাখলে এই সমস্যা হয়, এই হারিয়ে যাবে, এই হবে ওই হবে, ওই সবের কোনো ঝামেলাই নেই। এরপরে ঢুকে পেলাম মন্দিরের মেন স্পিয়ারটায়। স্পিয়ারটা কিন্তু বেশ বড় আর এত সুন্দর করে সাজানো গোছানো, কি আর বলার। মন্দিরে নাই ঢুকি, অন্তত বাইরের জায়গাটা তো একটু ঘুরেই দেখতে পারি। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, এই জন্যই মানে উড়িষ্যার অনেক জায়গাতেই দেখলাম যে সবাই ওই গ্রুপে করে না জল ঢালতে যাচ্ছে। আজকে মন্দিরেও দেখলাম যে বেশ কয়েকজন ওই গ্রুপে গ্রুপে করে ঘুরে বেড়াচ্ছে। ওনারা মনে হয় সাধারণত কোথাও মানে জল ঢালতে বেরিয়েছিলেন, তো ওইখানে মায়ের মন্দিরও হয়ে ঘুরে চলে গেলেন। সামনের দিকটায় বেশ এরকম ব্যারিকেড করা আছে, কারণ ধরুন যখন খুব ভিড় হয় বা খুব লাইন পড়ে যায় তখন তো একসাথে সামলানো বহুত মুশকিল হয়, ওই জন্যই সামনের দিকটা বেশ ব্যারিকেড দিয়েও ঘেরা। মন্দিরে ঢোকার আগে হাত ধোয়ার জায়গাও আছে, পা ধোয়ার জায়গাও আছে, আর মন্দিরের বাইরের দিকে আছে প্রদীপ জ্বালানোর জায়গা, অনেকে এসে প্রদীপও জ্বালান। এবার আর কি হাত পা ধুয়ে ভেতরের দিকে টুকটুক করে হেঁটে চললাম। মেশোর হাতেই ছিল প্রসাদের ডালা। এটা মেশো ওই 130 টাকা দিয়ে টোটাল প্যাকেজটা নিয়ে নিয়েছিলেন। ওই মিষ্টি ফিষ্টি বেশি থাকার কারণেই হয়তো একটু দামটা বেশি পড়েছে, যারা মিষ্টি কম কেনেন তাদের হয়তো কমই পড়বে। এটা হচ্ছে মায়ের মন্দির। মেন মন্দিরটা ছাড়াও বাইরের দিকে কিন্তু জায়গাটা বেশ চওড়া, কিন্তু আমরা যখন ঢুকেছি না তার ঠিক 2 মিনিট আগে গেটটা বন্ধ হয়ে গিয়েছিলো। আবার গেট খোলার টাইমিং ছিল 12:30টায়, তাই আর কিছু করার নেই, বাইরে একটু ঘুরে বেড়াতে হবে কিংবা বসতে হবে। মাসি আর মেশো যেহেতু পুজো দেবেন, ওই জন্যই মাসি মেশো দুজনেই প্রথমে মন্দিরের ভিতরে চলে গিয়েছিলেন, আর আমরা বাইরে ঘুরছিলাম। আর পুগু কোথা থেকে এই ইঁদুরটিকে দেখা পেল। এবার ওকে এমন তাড়া করেছে, বেচারা হাঁপ ছেড়ে গিয়ে মাঝ রাস্তায় চুপচাপ বসেছিল। কিছুক্ষণ ভেতরে থাকার পরে এরপরে আমরা চলে এসেছিলাম বাইরের গার্ডেনটায়। গার্ডেনটা এত সুন্দর করে সাজানো গোছানো, কি সুন্দর দেখতে না। যারাই মোটামুটি মন্দিরে এসেছেন, মন্দিরে পুজো দিচ্ছেন আর তারপরে বেরিয়ে বাইরের গার্ডেনটায় ঘোরাঘুরি করছেন। তবে একটা জিনিস জানেন তো, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা বেশ ভালো, মানে আপনার বাকি কোনো দিক থেকে সমস্যা হলো ওইসব দিক থেকে কোনো সমস্যাই হবে না। এখনো চারিদিকের কাজ কমপ্লিট হয়নি, মানে কিছুটা কাজ হয়েছে আর কিছুটার দিকে কাজ বাকি। ওই সামনের দিকে যে টানেল টাইপের জায়গাটা করছে, ওটা সম্ভবত ওই সাইডে বসার মতো কিছুই করছে, কারণ দেখলাম ওই জায়গাটায় যদি কেউ বসে তাহলে কিন্তু মহানদীর ভিউটা একদম দারুণ সুন্দরভাবে আসবে। যেহেতু মহানদীর পাশেই মায়ের মন্দির, মন্দিরের গার্ডেনে কিন্তু একটা বেশ জলাশয়ের মতো অংশ আছে। এখানে আবার নাকি রাতে ফাউন্টেন শো হয়, কিন্তু আমরা তো সকালে এসেছি ওই জন্য শোটা আর দেখতে পারিনি। এখানে আবার দেখলে হয়তো বোটিং টোটিংয়ের কিছু ব্যবস্থা করছে, কারণ একটা বোট দাঁড়িয়েই ছিল। আজকে নিহায়তি ওয়েদারটা খুবই ভালো, না তো যদি গরমকালে আসতাম তাহলে আর ঘোরায় কিছুই হতো না। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু সেটা একদমই হালকা, অতটাও কিছু মনে হয়নি। যতক্ষণ আমরা গার্ডেনে ঘুরে বেড়াচ্ছিলাম ততক্ষণে মেসোমাসিরও পুজো দেওয়া হয়ে গিয়েছিল, আর পুচকেও গিয়ে আমাকে প্রণাম করে চলে এসেছিলো। ওই জন্যই আমরা ভাবলাম যে না, এবার বেরিয়ে যাই, কারণ তখন প্রায় 1:30 বাজতে যায়। এবার খাওয়ারও কারো ঠিকঠাক করে খাওয়া হয়নি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আরও কয়েকটা স্পট দেখতে যাওয়ার আছে, ওই জন্যই আর কি।
সব কাজকর্ম সেরে নিয়ে এরপর বেরিয়ে পড়লাম বাইরের দিকে। এই দেখেছেন রাস্তার সাইডে দোকানগুলো, এখানে কিন্তু ওই ইকত প্রিন্টের জামাগুলো না বেশ সুন্দর দেখতে, কিন্তু আজকে আমাদের কিছুই কেনা হয়নি। মহানদীকে সাইডে রেখে এগিয়ে চললাম টুকটুক করে। নদীর চওড়াটা দেখার মতোই ছিল। জিওগ্রাফিক্যাল টার্মসে শুনেছিলাম মহানদীকে উড়িষ্যার লাইফলাইন বলে। কেন বলে আজ সেটা বেশ ভালো বুঝতে পারলাম। দুপুরের খিদে মেটানোর জন্য বাঙালির সবথেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে ভাত, আর আমাদের এখানে এসেও তাই দরকার পড়েছিল ভাতের হোটেল খোঁজার। ড্রাইভার কাকু তো খুব একটা ভালো হোটেল খুঁজে দিতে পারেনি, তাই দাদা মোটামুটি চিনে শুনে একটা হোটেলে নিয়ে গিয়েছিল। তাও ভালো, হোটেলটা মোটামুটি নিরামিষ ছিল, কারণ এখানে আমিষের খাবার কেমন পাওয়া যাবে মুশকিল ব্যাপার, খেতে পারবো কি না। এটা ছিল আজকের থালি। থালিটার দাম ছিল 100 টাকা, তবে খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। মারোয়ারি থালি ছিল, নিরামিষ হলেও খাবারটা মোটামুটি খাওয়ার মতো। আর কাল তো ছিল সোমবার, আমার উপোস থাকার কারণে এই আমার আজকে সকালের খাবারটা খেয়ে বেশ তৃপ্তি হলো। চলুন আপনাদেরকে বিদায় জানাচ্ছি, এখানেই দেখা হবে পরের ব্লগে। তবে এই পার্টটা কিন্তু এর লাস্ট পার্ট নয়, এর একটা সেকেন্ড পার্ট আসবে, যেটা বাকি স্পটগুলো আমি কভার করব।